স্বাগত এখন দুপুরে। সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি নাহিদা মিতু এবং আমি তানজিম শাফিন। চীনও একটা ফিজিবিলিটি স্টাডি করেছে, ভারতও একটা করে আমরা আমাদের কাছে যেটা সব থেকে বেশি গ্রহণযোগ্য লাভজনক আমরা সেটাই করব। মমতা ব্যানার্জির যে চিঠি সেটা তো উনি লিখেছেন ওনার দেশের প্রধানমন্ত্রীকে, এটা তো তাদের আভ্যন্তরীণ ব্যাপার, এখানে আমার তো কিছু বলার নাই। আজকে ইউরোপের দিকে তাকান, কিন্তু প্রত্যেকটা দেশ সভরেন দেশ, স্বাধীন দেশ, কেউ কাউকে তো বিক্রি করেনি। তা আমরা সাউথ এশিয়াতে কেন এই বাধা দিয়ে রাখবো? মিতু, আমরা শুনছিলাম তিস্তা ব্যবস্থাপনা ইস্যুতে ভারত কিংবা চীন নয়, বাংলাদেশ সবার আগে নিজের স্বার্থকে প্রাধান্য দেবে বলে সাফ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ইউরোপের মতো করে এশিয়ার দেশগুলোতে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পার্শ্ববর্তী বা প্রতিবেশী দেশের সাথে সমঝোতা হয়েছে বলে জানান। এছাড়াও সংবাদ সম্মেলনে তিনি ডক্টর ইউনূস সহ আরো নানা বিষয় নিয়ে কথা বলে এ নিয়ে এখন দুপুরে আমাদের কাছে রয়েছে বিস্তারিত। পার্শ্ববর্তী দেশ উজানে বাদ দিয়ে 57টি নদীর মধ্যে 54টি নদীর বাদ দিয়ে বাংলাদেশের পানির কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। নদীতে পচা পানি আসে অনেক মিল কারখানার, এর কারণে পানি দুর্বল হয়ে যায়। নদী মাছটা যে আমরা একটা স্বাদ পাইতাম, আসলে ওই চারটা এখন পাওয়া যায় না। দেখা গেছে যে আমরা মাছ রপ্তানিতে অনেক পিছিয়ে আছি। পুকুরের পানিতে যে ঔষধ ব্যবহার করব সেগুলোর বিষয়ে সচেতন করা, কিছু গাইডলাইন্স মেনে চলা। যে দেশীয় যে কারেন্টের জাল, যেটা মাছ ধরবার জন্য একটা ক্ষতিকর দিক, এবং আমরা বন্ধ করেছিলাম, কোর্টে গিয়ে তারা সেইটার একটা আশ্রয়ের জায়গা খুঁজছে। কিন্তু বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে মাছের স্বাদে ভাটা পড়েছে। বিভিন্ন প্রজাতির যে দেশীয় মাছগুলো ছিল তার উৎপাদন অনেকটা কমে এসেছে। বাজারে গেলে দেশি মাছের দাম বেশি দেখা যায়। এর কারণ হিসেবে বলা হচ্ছে যে নদীতে নাব্য সংকট রয়েছে কলকারখানার দূষণ। এর সাথে ভারতের সাথে যেই 57টি নদী রয়েছে আমাদের, যেটির মধ্যে 54টি নদীতে ভারতের অংশে বাঁধ রয়েছে, যার ফলে এই অংশে পানির স্বল্পতা রয়েছে এবং এতে করে কিন্তু চাষের মাছের চাহিদা বাড়ছে। তবে এসব মাছে কিন্তু গুণগত মান নিয়ে সংকট রয়েছে বলা হচ্ছে। এ কারণে কিন্তু আমদানি বেড়েছে, তবে কমেছে রপ্তানি। এ নিয়েও আমাদের কাছে এখন দুপুরে থাকছে বিস্তারিত। তবে শুরুতেই প্রধানমন্ত্রী ভারত সফর প্রসঙ্গ। শাফিন, আপনি প্রথমে বলছিলেন যে প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে তিনি আজ সম্মেলন করেছেন এবং সেখানে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ সবার আগে নিজের স্বার্থ দেখবে। এছাড়াও তিস্তা ইস্যুতে ভারত ও চীনের প্রস্তাব যাচাই করে বাংলাদেশ তার লাভ দেখবে। এছাড়াও এই যে মোদি এবং মমতার মধ্যে যে দ্বন্দ্ব, সে বিষয়টি তাদের অভ্যন্তরীণ, এটিও বলেছেন কিন্তু তিনি। এছাড়া তিনি ডক্টর ইউনূস ইস্যুতে কথা বলেছেন। তিনি বলেছেন যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যেই ফাঁকি মামলা রয়েছে সেই মামলাটি শ্রমিকদের করা, সেখানে সরকার তাকে ফাঁসানোর কোনো রকম চেষ্টা করেনি। এ নিয়ে আমাদের হাতে বিস্তারিত প্রতিবেদন রয়েছে, জানাচ্ছেন দেবরাজ দেব। গেল 15 দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে 10টি সমঝোতা স্মারক সই হয় দুই দেশের। নানা কারণে এই সফর ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। নয়া মেয়াদে ক্ষমতায় আসার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে এটি প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের সফর। সফর পরবর্তী রীতি অনুযায়ী মঙ্গলবার সকালে গণভবনে সংবাদ সম্মেলনে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই সফর নিয়ে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এই সফর ভারতের সাথে সহযোগিতামূলক বিশেষ সম্পর্কেরই বহিঃপ্রকাশ। সাম্প্রতিক বছরগুলোতে দুদেশে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে উচ্চ পর্যায়ের মধ্যে যোগাযোগ এবং সহযোগিতা অব্যাহত রয়েছে। এরপরই শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। সেখানে নানা প্রশ্নের মধ্যে বহুল আলোচিত তিস্তা প্রকল্পের কথা বারবার উঠে আসে। মমতা মোদী দ্বন্দ্ব ভারতের আভ্যন্তরীণ ইস্যু বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, তিস্তা ইস্যুতে ভারত চীনের আগ্রহ আছে, তবে বাংলাদেশ দেখবে নিজের স্বার্থ। বলার নাই, একটা দেশের মধ্যে হঠাৎ ট্রানজিট দিলেই বা ক্ষতিটা কি? আর রেল যেগুলি বন্ধ ছিল আমরা সেগুলি আস্তে আস্তে খুলে দিচ্ছি। তাতে আমাদের ব্যবসা বাণিজ্যে সহজ হচ্ছে, আমাদের ওই অঞ্চলের মানুষগুলি উপকৃত হচ্ছে, তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ হচ্ছে, বা যে সমস্ত জিনিস আমাদের দেশে আনে সেগুলি আনার সুযোগ হচ্ছে। অর্থনীতিতে এটা বিরাট অবদান রেখে যাচ্ছে। আমরা বাংলাদেশে কি চারিদিকে দরজা বন্ধ করে বসে থাকবো? আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না।
এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে রেল চলাচলের ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, সকল উদ্যোগই সেই অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নতির জন্য। বলেন, শেখ হাসিনা দেশ বিক্রি করে না, বরং দেশের মানুষের কল্যাণে কাজ করে। আর সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি। আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম, তাতে সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ। আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কর ফাঁকি দেওয়াতেই ডক্টর ইউনূসের সাজা হয়েছে। ডক্টর ইউনূসের বিদেশে বিনিয়োগের উৎস নিয়েও প্রশ্ন করেন সরকার প্রধান। এই যে বিদেশে এত বিনিয়োগ করে বেরিয়েছে, টাকাটা কোত্থেকে আসছে? কার টাকা? কিভাবে কামাই করেছে এই টাকাটা? এটা বিনিয়োগ কিভাবে হলো? সে প্রশ্নটা কি করেছে কখনো? এদিকে রাসেল ভাইপার সাপ নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যই জীবজন্তু, তাই না? অবশ্যই এটা তো ঠিক না, এটা আর কিছু না। যারা চলে তারা একটু সতর্ক হয়ে চলতে হবে। দেবরাজ দেব, এখন, ঢাকা। কিন্তু এবারও অভিন্ন প্রসঙ্গ, অভিন্ন নদী রয়েছে বাংলাদেশের সাথে 57টি ভারতের, সেখানে 54টি নদীতে ভারতের অংশে বাঁধ থাকায় এদেশের নদীগুলোতে পানির সংকট রয়েছে। এছাড়াও অভ্যন্তরীণ নানা সমস্যা রয়েছে, যেমন কলকারখানা থেকে বিপুল পরিমাণে বর্জ্য পরিশোধন ছাড়াই নদীতে মিশছে, নদীর পানি দূষণ করছে, নদীর নাব্য সংকটের বিষয় রয়েছে, নদীর দখলের বিষয়টি রয়েছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে মাছের যেই বিচরণ ক্ষেত্র সেটি সংকুচিত হয়ে আসছে, দূষিত হয়ে আসছে, যার ফলে দেশি মাছ আর আগের মতো পাওয়া যাচ্ছে না। এবং এতে কিন্তু চাষের মাছের চাহিদা বাড়ছে। তবে সরকার বলছে যে মাছের উৎপাদন অব্যাহত রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন যে মাছের গুণগত মান ঠিক নেই, এর জন্য কিন্তু আমাদের আমদানি নির্ভরতা বেড়েছে, অন্যদিকে রপ্তানি নির্ভরতা কমেছে। এ নিয়ে আমাদের কাছে একটি প্রতিবেদন রয়েছে, হাসিব বিল্লার, দেখে নেব সেটি। জালে আটকায়নি মাছ, তবুও জলের কাছে জেলের আবদার। ধরা দেবে মাছ এই আশায় একের পর এক জাল ফেলে যান জেলে। তবে ভোর থেকে কয়েক ঘন্টার চেষ্টায় 1 কেজি মাছও জমা হয়নি তার ঝোলায়। মেঘনার বুকে দিনরাত ভাসে ছোট ছোট হাজারো নৌকা। নানা জালে নানা উপায়ে মাছ ধরেন স্থানীয় জেলেরা। তাদের ভাষ্য, নদীতে মাছ কমে গেছে। নদীতে দরজালে 15টা পর্যন্ত মেরেলা, চায়না জালে, মিউজিক জালে মাছ করতে নদীতে। আগে তো এই জাল আসেন না। নদী থেকে পাওয়া জীবিকা নিয়ে পাড়ে ফেরেন জেলেরা। ভোরের আলো ফুটতেই শত শত নৌকা ভেড়ে নারায়ণগঞ্জের বৈদ্যার ঘাটে রাতে ধরা মাছ হাটে ওঠে। মেঘনা নদীর সুস্বাদু মাছ কই, শিং, ট্যাংরা, কাচকি, মলা, পুঁটি কিংবা বড় মাছ রুই, কাতল, বোয়াল, চিতল পেতে রাজধানী ও আশেপাশের মানুষ আসেন শত বছরের পুরনো এ বাজারে। তবে বৈদ্যার বাজার হারিয়েছে তার জৌলুস। এক একটা আড়তদারে প্রায় 1500-2000 কেজি মাছ বিক্রি হতো, আর বর্তমানে একটা আড়তদারে 500 কেজি মাছ বিক্রি করতে পারে না। নদীর এত মাছ হারিয়ে গেল কেন? এখন ভাই নদীতে পচা পানি আসে অনেক মিল কারখানার, এর কারণে পানি দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে যাওয়ার কারণে মাছ রেণু ছাড়তে পারে না। রেণু না ছাড়লে মাছের আমদানি খুব কম হয়। শীতলক্ষ্যা নদীর দুতীরে গড়ে উঠেছে 2000-এর বেশি শিল্প কারখানা, যার বেশিরভাগেরই তরল বর্জ্যে দূষিত শীতলে জলধারা। কিছু কারখানায় বর্জ্য পরিশোধন ব্যবস্থাপনা ইটিপি থাকলেও অনেকে তা ব্যবহার করছে না। এতে জলের উপরিভাগের চলাচল যখন অস্বস্তিতে, তখন জলের অভ্যন্তরের জীবন প্রায় বিপন্ন। এই নদীর পানির হাতও দেওয়া যায় না, এমন বিশ্রী হয়েছে গন্ধ। একই চিত্র ঢাকা বেষ্টিত নদী বুড়িগঙ্গা, বালু, ধলেশ্বরী ও তুরাগের। জাতীয় নদীরক্ষা কমিশনের হিসাবে দেশে নদীর সংখ্যা 1008টি, যার বেশিরভাগই দূষিত কিংবা পানি শুকিয়ে বালুচরে রূপ নিয়েছে। সংকুচিত হয়েছে মাছের অবাধ বিচরণ।
গবেষণা বলছে বাংলাদেশে 260টি মিঠা পানির মাছের 64টি প্রজাতি এখন বিপন্ন। পার্শ্ববর্তী দেশ উজানে বাদ দিয়ে 57টি নদীর মধ্যে 54টি নদীর বাদ দিয়ে বাংলাদেশে পানির কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। বিপন্ন নদ নদী, পরিবেশ দূষণ ও নির্বিচারে মৎস্য আহরণের কারণে মুক্ত জলাশয় থেকে যখন মাছের সরবরাহ কমেছে তখন উদ্ভব হয়েছে বদ্ধ জলাশয়ের মাছ। গল্পের শুরুটা হয়েছিল 90-এর দশকে। 1984 সালে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। শুরু হয় গবেষণার মাধ্যমে মাছের কৃত্রিম প্রজনন, চাষ প্রযুক্তি ও খাদ্যের ফর্মুলা উদ্ভাবন। এরপর সরকারি বেসরকারি নানা সংস্থার উদ্যোগে মাছ চাষে এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে। দেশে বিলুপ্ত প্রায় 64টি মাছের মধ্যে 40 প্রজাতির মাছের প্রজনন ও চাষ প্রযুক্তির উদ্ভাবন হয়েছে। জেলাভিত্তিক মাছ উৎপাদনে দেশে প্রথম ময়মনসিংহ অঞ্চলের আনাচে কানাচে এখন হাজার হাজার বাণিজ্যিক খামার, দিগন্ত বিস্তৃত ফসলি জমি এখন বিশাল আকারের মাছের ঘের। বাণিজ্যিকভাবে মাছ চাষ করে ভাগ্য বদল করেছেন এই জনপদের অনেকেই। 50 কাঠা পুকুরে ধরেন আমি মাছ 70 লাখ টাকা 80 লাখ টাকা বিক্রি করতে পারি। আমার গেছে বছর লাভ হয়েছিল 15 লাখ টাকা, আমি এবার আশা করতেছি 15 লাখ টাকা হওয়ার সম্ভাবনা আছে। প্রযুক্তি এবং কাঁচামালগুলো, খাদ্য উপাদানগুলো যাতে ভালো স্বাস্থ্যসম্মত মানুষের মাছ উৎপাদনের জন্য আমরা এই সব দিকে খুব নজর দিয়ে আমরা এখন সচেতন হচ্ছি দিনকে দিন। পাবদা আছে, গুলশা, ট্যাংরা, এইগুলি উৎপাদন প্রত্যেকটা হ্যাচারিতেও কিন্তু আপনার এই 1000 কেজির নিচে করা হয় না। তবে মাছের খাবারের উচ্চ মূল্য ও নিম্নমানের খাবারে মাছের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। কুমিল্লায় মাছ ধরার উপর রুটি রুজি করে থাকেন প্রায় 21,000 জেলে। মাছের খাবার আমদানি নির্ভর, তাই উৎপাদন খরচ অনেক বেড়ে যাওয়ায় মাছের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা। 1 ঘন্টায় যদি কারেন্ট না থাকে তখন আমাদের এরাটর চলে না, এরাটর না চললে আমাদের মাছগুলা বাইরে যায়, তখন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হয়। যে খাবারটা আমরা 25,000 টাকা টন করতাম এটা এখন 50,000 টাকাও পাচ্ছি না। কার্পের উৎপাদনের পাশাপাশি গলদা চিংড়ির উৎপাদনও যাতে বাড়ানো যায় এবং সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের কিছু কিছু বেসরকারি সংস্থাও এগিয়ে এসেছে। দেশের মাছ উৎপাদনে দ্বিতীয় কুমিল্লা। 65 লাখ মানুষের চাহিদা পূরণের পর প্রায় 1.5 লাখ টন উদ্বৃত্ত মাছ ছড়িয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে। কুমিল্লা, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাছ আসে রাজধানী ঢাকার অন্যতম বড় এই পাইকারি মাছের আড়ত যাত্রাবাড়িতে। এখানে 12টি মার্কেটে প্রায় 1000-এরও বেশি আড়ত রয়েছে। প্রতিটি আড়ত থেকে বেচা বিক্রি হয় কয়েক লাখ টাকার মাছ, কেউ কেউ কোটি টাকার মাছও বেচা বিক্রি করেন। মেয়র হানি ফ্লাইওভারের দুই পাশে মাছের আড়ত, যেখানে মাছ ভর্তি ট্রাক আসতে থাকে মধ্যরাত থেকেই। ভোর হতে না হতেই শুরু হয় ব্যবসায়ীদের হাঁকডাক। রাজধানী ও আশেপাশের খুচরা ব্যবসায়ীরা যাত্রাবাড়িতে আসেন মাছ কিনতে। মাছ আমদানিটা বৃষ্টির কারণে নেই বললেই চলে। 2022-23 অর্থ বছরে দেশে মাছ উৎপাদন হয়েছে প্রায় 49.15 লাখ মেট্রিক টন। পরিসংখ্যানে দেখা গেছে মোট উৎপাদনের প্রায় 57% চাষের মাছ। দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় 11%। বার্ষিক উৎপাদন প্রায় 5,71,000 মেট্রিক টন। 2022-23 অর্থ বছরে চাষের মাধ্যমে চিংড়ি উৎপাদন হয়েছে 2,71,000 টন। গত বছর মোট মাছ রপ্তানি হয়েছে 69,000 টন, আয় হয়েছে 4,700 কোটি টাকা। চাহিদার তুলনায় অতিরিক্ত মাছ বিদেশে রপ্তানি হলেও প্রতি বছর বিদেশ থেকে মাছের আমদানি বাড়ছে। 2022-23 অর্থ বছরে বাংলাদেশে মাছ আমদানি হয়েছে 57,000 মেট্রিক টন, যার বড় অংশ এসেছে ভারত থেকে। পলিথিনে মোড়ানো ভারতীয় মাছগুলো আকারে বেশ বড়, একটি মাছের ওজন 10 থেকে 15 কেজি। ইন্ডিয়াতে যদি আজকে মাছটা প্যাকিং করে, এই মাছটা ম্যাক্সিমাম মনে হয় 1 সপ্তাহ অথবা 4 দিন লেগে থাকে ঢাকাতেই ঢুকতে। অন্যদিকে বিদেশি মাছ সহজলভ্য হলে ক্ষতির মুখে পড়তে পারেন দেশের মাছ চাষিরা। তবে দেশে চাষের মাছেও স্বাদ নেই, অভিযোগ ভোক্তাদের। নদী মাছটা যে আমরা একটা স্বাদ পাই, দাম আসলে ওই চারটা এখন পাওয়া যায় না। সবই বাধ্য হ্যাঁ এখন খাইতে যাচ্ছে আমাদের চাষের মাছ। এটা ছাড়া আপনার কোনো মাছও নেই, আপনি না খাওয়া তো উপায় নাই। মাছের খাদ্য ও চাষ পদ্ধতি বাস্তবায়নে ঘাটতির কারণে গুণগত মান নিশ্চিত হচ্ছে না বলে মত বিশেষজ্ঞদের। চাষের মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে 5ম স্থানে থাকলেও রপ্তানির অবস্থান তলানিতে। পুকুরের পানির গুণাগুণ রক্ষা করা,
পুকুরের পানিতে যে ঔষধ ব্যবহার করব সেগুলোর বিষয়ে সচেতন করা, কিছু গাইডলাইন্স মেনে চলা, এই ক্রাইটেরিয়াগুলোর সাথে বাংলাদেশ তাল মিলিয়ে এখন উঠতে পারে না আর কি। যে কারণে দেখা গেছে যে আমরা মাছ রপ্তানিতে অনেক পিছিয়ে আছি। বিশাল সমুদ্রে বিপুল সম্ভাবনা থাকলেও মৎস্য আহরণে বাংলাদেশ পিছিয়ে। সমুদ্রে প্রায় 450-এর উপরে প্রজাতি রয়েছে এবং এই প্রজাতিগুলো কোনো না কোনোভাবেই আমাদের অন্যান্য নৌযানে এবং অন্যান্য জেলেদের জালে চলে আসে। সমুদ্রের মৎস্য আহরণে বিদেশি প্রতিষ্ঠানকে আহ্বান জানিয়েছে সরকার। এদিকে ক্ষতিকর কারেন্ট জাল বন্ধে উদ্যোগ নেওয়া হচ্ছে। যে দেশীয় যে কারেন্টের জাল, যেটা মাছ ধরবার জন্য একটা ক্ষতিকর দিক, এই দেশীয় উৎপাদনটা আমাদের বন্ধ করতে হবে এবং আমরা বন্ধ করেছিলাম। কোর্টে গিয়ে তারা সেইটার একটা আশ্রয়ের জায়গা খুঁজছে। এই গভীর সমুদ্রে যাতে আমরা মাছ আহরণ করতে পারি, সেই জন্যে বিদেশি যদি কোনো মাছ আহরণ করার ক্ষেত্রে আমাদের সঙ্গে সহযোগিতা করতে চায়, সহযোগী পার্টনার হতে চায়, তারপর সে ব্যাপারেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদার রয়েছেন। সংরক্ষণ ও প্রক্রিয়াজাতের ব্যবস্থা না থাকায় নষ্ট হচ্ছে মাছ। শীতল তাপমাত্রায় যাতে সংরক্ষণ করে রাখা যায় সেইভাবে আমাদের ল্যান্ডিং সেন্টার কিছু আছে। সেই সব ল্যান্ডিং সেন্টারগুলোতে আমাদের এইরকম এই ফ্যাসিলিটিসটাকে ডেভেলপ করার জন্য আমরা চেষ্টা করছি। মৎস্য চাষের ভ্যালু চেইনে হ্যাচারিতে পোনা উৎপাদন থেকে শুরু করে মাছের খুচরা বাজার পর্যন্ত নানা কাজে ভিন্ন ভিন্ন নামে সৃষ্টি হয়েছে প্রায় 25 ধরনের কর্মসংস্থান। মাছ থেকে বিভিন্ন বেকারি পণ্য তৈরি ও বাজারজাত হলে বাড়বে মৎস্য সম্পদের অর্থনৈতিক বাজার। কুমিল্লায় 235টির অধিক প্লাবনভূমি। জেলায় মাছ উৎপাদনের প্রায় 60% আসে প্লাবনভূমি থেকে। প্লাবনভূমিতেই কর্মসংস্থান হয়েছে প্রায় লক্ষাধিক মানুষের। প্লাবনভূমির সব জমি মাছ চাষের আওতায় আসছে না। মুক্ত জলাশয়ে বাণিজ্যিকভাবে বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদ করলে বাড়বে মাছের উৎপাদন। মৎস্য হ্যাচারি আইনে নির্ধারিত বয়স ও ওজন না মেনে আন্তঃপ্রজনন ও ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে ময়মনসিংহের অনেক হ্যাচারিতে উৎপাদন হচ্ছে মাছের পোনা। এতে মাছের জাত যেমন নষ্ট হচ্ছে, তেমনি বিকলাঙ্গ হচ্ছে মাছ, বাধাগ্রস্ত হচ্ছে মাছের বৃদ্ধিও। মৎস্যবিদরা বলছেন, বেআইনি কৃত্রিম প্রজনন বন্ধে দ্রুত পদক্ষেপ না নিলে হুমকিতে পড়বে মাছের জাত ও উৎপাদন। সারা দেশে মাছের উৎপাদন বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে কমছে কৃষিজমির পরিমাণ। ফসলের মাঠে নির্বিচারে পুকুর কাটায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল উৎপাদন। তাই পরিকল্পিত মাছ চাষে উদ্যোগ নিতে হবে এবং একই সঙ্গে নদী, নালা, খালবিল, হাওরে মাছের উৎপাদন বৃদ্ধি এবং সমুদ্রে মৎস্য সম্পদ আহরণে জোর ভূমিকা রাখতে হবে। তবেই হবে টেকসই মৎস্য সম্পদের প্রবৃদ্ধি। সারা বিশ্বে ছড়িয়ে যাবে বাংলাদেশের মাছ। শাফিন, আজ পদ্মা সেতুর 2 বছর পূর্তি এবং এই 2 বছরে কিন্তু পদ্মা সেতু থেকে পারাপার হয়েছে প্রায় 1,27,00,000-এর বেশি যানবাহন এবং প্রতিদিন টোল আদায় হয়েছে 2 থেকে 2.5 কোটি টাকা। এবং আরও একটি সুখবর হচ্ছে যে ইতোমধ্যেই ঋণের 6টি কিস্তি পরিশোধ হয়েছে এবং যার পরিমাণ প্রায় 948 কোটি টাকা। আরও 2টি কিস্তি এই মাসে দেওয়া হবে। মিতু বলছিলেন যে 1,27,00,000 যানবাহন পারাপার হয়েছে পদ্মা সেতু দিয়ে। প্রতিবার চাকার ঘূর্ণনে কারো না কারো ভাগ্য বদলেছে। আমরা দেখেছি যে মোংলা বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বেড়েছে, যেমন তেমনি দক্ষিণের 21 জেলায় নতুন করে বিনিয়োগ হয়েছে, নতুন শিল্পাঞ্চল গড়ে উঠছে। এতে করে আসলে সার্বিকভাবে বলা যায় যে পদ্মা সেতু শুধুমাত্র অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, এর পাশাপাশি জীবনমান উন্নয়নে এক গতিময় স্বপ্নের নাম। আজহার লিমনের প্রতিবেদন। যাত্রার শুরুটা 2 বছর আগের এই 25 জুনেই। দক্ষিণের দুয়ার খুলে দেবার এই অভিযাত্রায় মাত্র 6 মিনিটে পদ্মা পাড়ি দিয়েছে প্রায় 1.5 কোটি গাড়ি। পদ্মার শাসনে থাকা জনপদগুলোর জীবনে কতটা স্বাধীনতা, স্বস্তি আর গতি এসেছে তা জানে কেবল 2 পারের মানুষ। সমৃদ্ধির রেখা স্পষ্ট হচ্ছে দক্ষিণের 21 জেলার বিস্তীর্ণ ফসলের ক্ষেত জুড়ে। শিল্প, কর্মসংস্থান, দূরের মোংলা বন্দর কাছের হয়ে যাওয়া সব মিলিয়ে প্রবৃদ্ধির হাতছানি। সেতু কর্তৃপক্ষের হিসাব 2 বছরে পদ্মা সেতুর টোল থেকে আয় প্রায় 1,650 কোটি টাকা।
পদ্মা সেতুর এই আয় থেকেই পরিশোধ করা হয়েছে ঋণের 6টি কিস্তি। চলতি মাসের মধ্যেই পরিশোধ করা হবে আরও 2টি। আয় কিংবা ঋণ পরিশোধ সব সূচকে ইতিবাচক প্রবৃদ্ধিতে থাকা পদ্মা সেতু জিডিপি কিংবা লাভের লক্ষ্যমাত্রাও সময়মতো পূরণ করবে আশা সংশ্লিষ্টদের। পদ্মা সেতুকে সংযোগ করা বিরতিহীন সড়ক রাজধানী ঢাকাকে প্রতিবেশী বানিয়ে দিয়েছে পদ্মা পাড়ের জেলাগুলোর। একটু দূরে যারা আছে তারাও আর ঢাকার যাত্রায় খুব বেশি প্রস্তুতি নেবার প্রয়োজন মনে করেন না। দিনে এসে দিনে ফেরার গল্প বদলে দিয়েছে ভ্রমণের অভিজ্ঞতা। এই সেতুর জন্যই পদ্মা পাড়ি দিয়েছে বিশাল আকৃতির ট্রেন। খুলনা থেকে ফরিদপুর, ঢাকার সঙ্গে রেলের নতুন সংযোগ তো তৈরি হয়েছেই, অপেক্ষা পুরো দক্ষিণকে এবার রেলের সুতোয় বাঁধার। আজহার লিমন, এখন ঢাকা। পদ্মা সেতু উদ্বোধনের 2 বছর পার হলেও শরীয়তপুরে গড়ে ওঠেনি বড় ধরনের কলকারখানা। যোগাযোগ সহ 2-1টি খাতে সুফল মিললেও নেই দৃশ্যমান অগ্রগতি। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, যেসব প্রকল্প বাস্তবায়নের কথা ছিল সেগুলোর অগ্রগতি কেমন দেখছেন এবং প্রস্তাবিত প্রকল্প নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, বিস্তারিত জানাবেন। হ্যাঁ মিতু, যেহেতু পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগের বিপ্লব ঘটিয়েছে, সেক্ষেত্রে কিন্তু শরীয়তপুর বলবো যে কিছুটা সড়ক খাতে এখনো পিছিয়ে রয়েছে। সড়ক যোগাযোগ এখনো সেভাবে উন্নয়ন হয়নি। আমরা যদি বলি পদ্মা সেতু শরীয়তপুর যে 4 লেনের সড়ক উন্নয়ন কাজ, সেটি কিন্তু ধীর গতিতে চলছে। এই সড়কটি উন্নয়ন না হয় এই অঞ্চলে কিন্তু সেভাবে শিল্প কলকারখানা গড়ে ওঠেনি। তবে সরকারি এবং বেসরকারি খাতে কিন্তু বেশ কিছু প্রকল্পের প্রস্তাবনা রয়েছে। আমরা দেখছি যে শেখ হাসিনা তাঁতপল্লীর কাজ চলমান রয়েছে এবং সেই কাজের জমি ভরাট এবং সেখানকার যে সীমানা প্রাচীর, সেই প্রাচীরও কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। এবছরের শেষ প্রান্তে কিন্তু অবকাঠামো নির্মাণের কাজ চলবে, এমনটা আমাদেরকে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এছাড়া এই সড়কের পাশে যে সকল প্রকল্পগুলো নেওয়া হয়েছে, সড়কটি উন্নয়ন হলে সেই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে। তবে শরীয়তপুরে যে কৃষি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা, সেগুলো কিন্তু এখনো কাগজে কলমে রয়েছে। এছাড়া কৃষি যে অর্থনৈতিক অঞ্চলের কথা রয়েছে, সেটিরও এখনো জমির বন্দোবস্ত কিন্তু হয়নি, এমনটা কিন্তু আমাদেরকে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে আমাদেরকে এই অঞ্চলের মানুষ যেমনটা বলছেন যে তাদের যে বেশ আশা ছিল, সেই আশা পূরণে এখন আর পদ্মা সেতু হওয়ায় অনেকটাই পূরণ হয়েছে। তারা বলছেন যে আসলে এখন নদী পথে তাদের যেতে হয় না, তারা সড়ক পথ ব্যবহার করে যাচ্ছেন। 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে ঢাকা তারা পৌঁছতে পারছেন। এই ক্ষেত্রে পরিবহন খাতে কিন্তু ব্যাপক পরিবর্তন এসেছে। প্রায় 500 থেকে 550 কোটি টাকার বিনিয়োগ হয়েছে পরিবহন খাতে। আর যদি বলি কৃষিক্ষেত্রে বিশেষ করে 2000 হেক্টর জমি কিন্তু উৎপাদন বেড়েছে এবং সবজির উৎপাদনের কথা যদি বলি, সেক্ষেত্রে আমাদেরকে 500 মেট্রিক টন সবজির উৎপাদন এই 2 বছরে বেড়েছে, এমনটা কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন। মোট কথা বলা যায় যে পরিবহন খাত এবং কৃষি খাতে আমরা ব্যাপক উন্নয়ন দেখলেও শিল্প কলকারখানা সেভাবে গড়ে ওঠেনি, যোগাযোগ খাতের উন্নয়ন সেভাবে না হওয়ায়। মিতু, ধন্যবাদ মনির। শরীয়তপুর থেকে প্রস্তাবিত প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জানাতে যুক্ত হয়েছিলেন কাজী মনিরুজ্জামান। এখন দুপুরে একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এখন দুপুর। ময়মনসিংহের ত্রিশালে তিতাসের প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ময়মনসিংহ ও নেত্রকোনায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে ত্রিশালের নারায়ণপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন যে এই গ্যাস সঞ্চালন লাইনটি কিভাবে ক্ষতিগ্রস্ত হলো এবং এটি মেরামতে কত সময় লাগতে পারে, এতে করে ভোগান্তিতে পড়েছেন কি পরিমাণ গ্রাহকরা? শাফিন, ময়মনসিংহের ত্রিশালের নারায়ণপুরে তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন লাইন, যেটি দিয়ে ময়মনসিংহ অঞ্চলে গ্যাস সরবরাহ করা হয়ে থাকে, সেই লাইনটি কিন্তু গতকাল ক্ষতিগ্রস্ত হয় এবং ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে গত মধ্যরাত থেকে কিন্তু ময়মনসিংহ এবং নেত্রকোনা জেলায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়, যার কারণে কিন্তু প্রচুর গ্রাহক
যারা তিতাসের গ্যাস সংযোগ ব্যবহার করেন তারা কিন্তু বেশ বেকায়দা এবং চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। আমরা তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে ময়মনসিংহ এবং নেত্রকোনা জেলায় প্রায় ৮৬,০০০ বাসাবাড়ির সংযোগ রয়েছে গ্যাসের, সবগুলো সংযোগই কিন্তু এখন গ্যাস বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া প্রায় ১০০রও বেশি শিল্প সংযোগ রয়েছে, যে শিল্প প্রতিষ্ঠান গ্যাস দ্বারা চালিত, সেই ১০০ শিল্প প্রতিষ্ঠানও কিন্তু উৎপাদন বন্ধ রয়েছে গত মধ্যরাত থেকে, এবং 14টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে, সেই ফিলিং স্টেশনগুলো বন্ধ রয়েছে, এবং 2 থেকে 250 প্রায় কমার্শিয়াল সংযোগ রয়েছে তিতাস গ্যাসের, সেই সংযোগগুলো কিন্তু বন্ধ রয়েছে। এবং এই যে বিদ্যুৎ গ্যাস সংযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু গ্রাহকরা যেমন ভোগান্তিতে আছেন, তেমনি শিল্প কারখানায় কিন্তু উৎপাদন বন্ধ রয়েছে। বিশেষ করে ভালুকা, ত্রিশাল এলাকার যে প্রায় 100 শিল্প প্রতিষ্ঠান তিতাস গ্যাসের সংযোগে চলে বা গ্যাস চালিত যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, সেগুলো বন্ধ থাকার কারণে কিন্তু শ্রমিকরা বেকার বসে রয়েছেন এবং উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। এবং আমরা দেখেছি যে ঘটনাস্থলে কিন্তু বেশ কয়েকজন শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তারা এসে ঘুরে গিয়েছেন, তারা বারবার খোঁজ নিচ্ছেন যে আসলে কখন চালু হবে। তাদের বায়ারদের সাথে যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট ব্যাহত হওয়ার একটা শঙ্কা দেখা দিয়েছে। এবং পাশাপাশি কিন্তু এই ময়মনসিংহ অঞ্চলের একটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যেটি গ্যাস চালিত 210 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র আরপিসিএল, সেই আরপিসিএল বিদ্যুৎ কেন্দ্রেও কিন্তু বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে গত রাত থেকে। আর এখানে যদি আমি একটু বলি যে এখানে একটি ইকোনমিক জোন রয়েছে বেসরকারি, ডেফিং ইকোনমিক জোন, এটি একটি চাইনিজ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সড়ক এবং সীমানা প্রাচীর নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ করছিল শ্রমিকরা, সেই পাইলিংয়ের আঘাতে কিন্তু এই যে ঢাকা থেকে ময়মনসিংহের যে প্রধান সঞ্চালন লাইন, সেই সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়। এবং আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু এখানে যে মেরামতের কাজ সেটি শুরু হয়েছে। তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এসেছেন, এবং এই মুহূর্তে কিন্তু এখানে যে ক্ষতিগ্রস্ত অংশ সেটা কেটে ফেলে দিয়ে আবার নতুন একটি পাইপ এখানে ওয়েল্ডিং করে জোড়া লাগানো হচ্ছে। এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ আশা করছে যে বিকাল 5টা নাগাদ এই গ্যাসের যে সংযোগ সেটি তারা চালু করতে পারবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। সহকর্মী হারুনুর রশিদ ময়মনসিংহ থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন তিতাসের প্রধান গ্যাস সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পর তা মেরামতে কাজ চলমান। হাজারো শ্রমজীবীর সহায় সম্বল সঞ্চয় সব ধুয়ে মুছে যুগ যুগ ধরে বেদনার উপাখ্যান রচনা করে চলেছে যে নদ, সেই ব্রহ্মপুত্র নদের গর্ভে ভারী খনিজ লুকিয়ে আছে কল্পনাও করেনি কেউ। বিশেষজ্ঞদের মতে প্রতি বর্গ কিলোমিটারে যেখানে আছে ৩,৫০০ কোটি টাকার খনিজ, মহামূল্যবান সেই 5 খনিজ আহরণে এবার 799 হেক্টর বালুচর ইজারা দিয়েছে সরকার। তবে কি অভিশাপের বদলে এখন উত্তরের জনপদে আশীর্বাদ হয়ে ধরা দেবে কিনা যমুনা ব্রহ্মপুত্র, সাইফুল সাগরের ক্যামেরায় সেই গল্পই তুলে এনেছেন হেদায়েতুল ইসলাম বাবু। ফল ফসল আবাদ বসতি ভাসিয়ে বর্ষায় ফুসে ওঠা যমুনা ব্রহ্মপুত্রের ঘূর্ণিপাকে এ অঞ্চলের মানুষের হাবুডুবু করার গল্পটা বহু বছরের পুরনো। প্রবল স্রোত আর ঢেউ যাদের ফসলের ক্ষেত বা বসতভিটা কেড়ে নেয়, তাদের কাছে রাক্ষস বলেই পরিচিত ব্রহ্মপুত্র। তবে বদলে যাচ্ছে সেই গল্প। দেশ বিদেশের ল্যাবে পরীক্ষার পর সেই যমুনা ব্রহ্মপুত্রের বালুতে লুকিয়ে থাকা মূল্যবান রুটাইল, ইলমেনাইট, ম্যাগনেটাইট, জিরকন ও গার্নেট এ 5 খনিজের উপস্থিতি নিশ্চিত করেছেন গবেষকরা। 10 মিটার গভীরতায় প্রতি বর্গ কিলোমিটারে থাকা খনিজের বাজার মূল্য ৩,৫০০ কোটি টাকারও বেশি। এবার সেই খনিজ আহরণের সিদ্ধান্ত যেন আনন্দের ঝর্ণাধারা হয়ে ধরা দিয়েছে এ জনপদে। আমরা মনে করি এটা একটা বিশাল আনন্দের খবর গাইবান্ধাবাসীর জন্য তথা উত্তরাঞ্চলের জন্য। আমরা মনে করি এখন যে এটির যথাযথ ব্যবস্থাপনাটা করা হোক এবং এখান থেকে যে রাজস্ব আসবে সেটি যেন এই জেলার মানুষের জন্য এবং যে মানুষগুলো এখানে বসবাস করে তাদের জন্য ব্যয় করা হয়, তাদের উন্নয়নের জন্য ব্যয় করা হয়। তো এটা দিয়ে যে সমস্ত শিল্প তৈরি করা যায়, সেই সমস্ত শিল্পের কিছু একটা অংশ আমাদের এখানে তৈরি হবে এবং এটা আমাদের এলাকায় কিছু ব্যয় হবে, এটি আমাদের প্রত্যাশা থাকবে। পরীক্ষা নিরীক্ষার জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলি লাগবে সেগুলো এখানে তৈরি করা হোক। সেগুলো আমাদের এখানে তৈরি করা হলে অর্থনৈতিক দিক থেকে আমরাও লাভবান হব এবং গাইবান্ধাও মানুষ অর্থনৈতিক দিক থেকে এটা লাভবান হবে। গাইবান্ধার প্রায় ৪,০০০ হেক্টর বালুচর জুড়ে দীর্ঘ গবেষণার পর ২,৩৯৫ হেক্টর এলাকা ইজারা চেয়ে আবেদন করে অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান এভারলাস্ট মিনারেলস লিমিটেড। এরপর গেল ২০ জুন গাইবান্ধা সদর ও
ফুলছড়ি উপজেলায় 799 হেক্টর বালুচর ভারী খনিজ খনি হিসেবে 10 বছরের জন্য প্রতিষ্ঠানটিকে ইজারা দেয় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বিএমডি। ওল্ড যেটা স্যান্ডবার যেখানে মানুষ বসবাস করতেছে এই জায়গাগুলোকে আমার এখনই হাত দেওয়ার দরকার নাই, কারণ আমার নিউলি ডেভেলপড যে স্যান্ডবারগুলো আছে আমি এগুলো নিয়ে প্রসেসিং করার যথেষ্ট জায়গা আছে। তো আমার কীভাবে প্রসেসিং করলে সরকার লাভবান হবে, হয়তো আগামী 10-15 বছর পরে পরবর্তী জেনারেশন এটা হয়তো তখন তারা নিজেরাই সরকার হয়তো প্ল্যান দিতে পারে। ইজারাপত্রে দেয়া 28 শর্তের মধ্যে খনি কার্যক্রমের সব ক্ষেত্রে স্থানীয় জনগণের কর্মসংস্থান নিশ্চিতে জোর দিয়ে প্রয়োজনে দেশ বিদেশে তাদের প্রশিক্ষণের কথা উল্লেখ করা হয়। কৃষি জমি, জনবসতি ও পরিবেশ সুরক্ষিত রেখে স্থানীয় শিল্প প্রতিষ্ঠানে উৎপাদিত ভারী খনিজ দ্রব্য সরবরাহ এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাজার মূল্যের উপর ভিত্তি করে উত্তোলিত খনিজের খনিমুখের মূল্য নির্ধারণের নির্দেশনা দেয়া হয়েছে ইজারাপত্রে। সরকারি প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব মাইনিং মিনারোলজি অ্যান্ড মেটালার্জি ব্রহ্মপুত্র নদে জরিপ চালিয়ে প্রাথমিকভাবে বালিতে খনিজের উপস্থিতি পায়। এরপর 2020 সালে জয়পুরহাটে অবস্থিত খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্রে পরীক্ষা নিরীক্ষায় 5 খনিজের উপস্থিতি চূড়ান্তভাবে নিশ্চিত করে গবেষকরা। বেশ কবছর ধরে গাইবান্ধায় 4000 হেক্টর বালুচরে খনিজ সম্পদ অনুসন্ধান শেষে বালাসীঘাটে একটি প্লান্ট স্থাপন করে অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠানটি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তারা চুক্তি অনুযায়ী শর্ত মানা হচ্ছে কিনা সে বিষয়ে তাদের নজরদারি অব্যাহত থাকবে। সকল ক্ষেত্রে আমাদের যে খনি ও খনিজ সম্পদ বিধিমালা 2012 এটি অনুসরণ করতে হবে। এর ভিতরে যে বিষয়গুলো থাকে, এখানে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেটা শ্রম আইন আমাদের যে 2006 আছে সেইখানে সে অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে। আহরণের পর খনিজের 43% সরকার আর বাকিটা পাবে এভারলাস্ট মিনারেলস লিমিটেড। খনিজের রাজস্ব প্রাপ্তির বিষয়ে খনি ও খনিজ সম্পদ বিধি অনুসরণ করে প্রতি 3 মাস অন্তর অন্তর রয়্যালিটি পরিশোধ করবে ইজারা গ্রহীতা প্রতিষ্ঠান। খনিজ সমৃদ্ধ 2395 হেক্টর বালুচরকে 3 ভাগে বিভক্ত করার পর ব্লক এ ইজারা দেয়া হয়েছে। বাকি ব্লক দুটির ইজারা এখনও প্রক্রিয়াধীন। গবেষকরা বলছেন, প্রতি বছর বন্যায় উজান থেকে নেমে আসা ঢলের সাথে এই অঞ্চলে এসে জমা হবে এসব খনিজ সম্পদ। তাই কখনোই এই খনিজ এখান থেকে ফুরিয়ে যাবে না বলে ধারণা করছেন তারা। বালাসীঘাট থেকে হেদায়েতুল ইসলাম বাবু, এখন গাইবান্ধা। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এখন দুপুর। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রাজধানীর রায় সাহেব বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সেখানে খোঁজ রাখছেন সহকর্মী রকিবুল রাহাত। চলে যাচ্ছি তার কাছে। রাহাত, জানাবেন যে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, এর পাশাপাশি কাউকে এখনো পর্যন্ত শাস্তির দেওয়া হয়েছে কিনা কোন ধরনের? শাফিন, এই মুহূর্তে ভ্রাম্যমাণ আদালত এই রায় সাহেব বাজার থেকে চলে গেছে তাদের অভিযান পরিচালনা করে। এইখানেরই আমরা দেখেছি যেহেতু পুরান ঢাকায় বেশ গলিপ্রবণ এলাকা, অর্থাৎ এখানকার যে বাসাবাড়িগুলো রয়েছে সেগুলো রাস্তার তুলনায় বেশ কিছু বাসাবাড়ি রয়েছে নিচু জায়গায় এবং একই সঙ্গে নির্মাণাধীন ভবনও রয়েছে 2-1টি। সেই ভবনগুলোতে এবং এই গলিগুলোতে মূলত এখানে ভ্রাম্যমাণ আদালতের যিনি ম্যাজিস্ট্রেট এসেছিলেন তিনি অভিযান পরিচালনা করেছেন এবং 2টি বাড়িতে তিনি এডিসের লার্ভা পেয়েছেন এবং তাদেরকে কোনো জরিমানা করা হয়নি, তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে পরবর্তী কোনো অভিযানে এসে যদি তাদের যেসব জায়গায় এডিসের লার্ভা পাওয়া গেছে সেসব জায়গায় যদি আবারও এডিসের লার্ভা পাওয়া যায় সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে রাজধানীর হাজারীবাগে এই একই ম্যাজিস্ট্রেট আরেকটি অভিযান পরিচালনা করেছে। সেখানে গোল্ডেন সিটি নামে একটি এলাকায় আমরা দেখেছি যে প্রায় 5টি ভবনে এডিসের লার্ভা পাওয়া গেছে এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে বিপুল পরিমাণ এডিসের লার্ভা, অর্থাৎ যে বেসমেন্টটি ছিল সেই ভবনের নির্মাণাধীন ভবনের সেই জায়গাটিতে পানি জমে আছে এবং দীর্ঘদিন ধরে সেই পানি যে জমা হয়ে আছে সেটি ছবিতে স্পষ্ট। সেখানে আমরা দেখেছি যে বিপুল পরিমাণ এডিসের লার্ভা রয়েছে এবং সেই ভবনটিতে কিন্তু একটি ভবনকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে এবং একই সঙ্গে সেখানকার যিনি মালিক ছিলেন সেই মালিককে পাওয়া যায়নি, তাকে বিভিন্নভাবে
তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি, কিন্তু ভবনের যিনি সুপারভাইজার ছিলেন তাকে সতর্ক করে আসা হয়েছে এবং বলা হয়েছে যে এই জায়গাটিতে যদি পরবর্তীতে লার্ভা পাওয়া যায় তাহলে সেই নির্মাণাধীন ভবনটি সিলগালা করে দেওয়া হবে। এবং আমরা কিন্তু দেখছি যে সেই ভবনটি ছাড়াও আরও 3-4টি ভবনে তারা গিয়েছিলেন এবং সেখানেও যে জায়গাটিতে এসির যে জায়গাগুলো রয়েছে, অর্থাৎ এসির পানি এসে যেখানে জমে থাকে, এছাড়া লিফটের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে আমরা দেখেছি জলাবদ্ধতা, অর্থাৎ বৃষ্টি মৌসুম শুরু হবার আগেই যে পরিমাণ জলাবদ্ধতা আমরা সেখানে দেখেছি, সেই জায়গাটিতে যদি আরও বেশি পরিমাণ বৃষ্টি হয় তখন কিন্তু সেই জায়গাটিতে এডিসের লার্ভা জন্মানোর জন্য আরও উপযুক্ত হয়ে উঠবে। অর্থাৎ সেই জায়গাগুলোতেই সিটি কর্পোরেশন সতর্ক করে এসেছে ভবন মালিকদের, এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এই মাসের অর্থাৎ এই জুন মাসের শুরু থেকেই তারা এরকম অভিযান পরিচালনা করছেন। বিভিন্ন ওয়ার্ডে গিয়ে তারা 10টি অঞ্চল ভাগ করেছেন এবং সেই 10টি অঞ্চল ভাগ করে প্রতিটি অঞ্চলে প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যাচ্ছেন এবং গিয়ে যেসব ভবনে বেশি পরিমাণে এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে সেসব ভবনের মালিকদেরকে জরিমানা করা হচ্ছে এবং সতর্কতামূলক ব্যবস্থাও কিন্তু বারবার নিতে বলা হয়েছে। যদিও আমরা দেখেছি যে যারা নাগরিক রয়েছে নাগরিকদের কাছেও কিন্তু দিক থেকেও অবহেলার বেশ অনেক চিহ্ন আমরা পেয়েছি। অর্থাৎ নাগরিকরা জমে থাকা পানি তারা নিয়মিত পরিষ্কার করে না, এমনকি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয় যে এসব জমে থাকা পানিতে বারবার বলা হয় যে কেরোসিন দিতে, সেই ব্যবস্থাগুলোও কিন্তু নেওয়া হয় না। উল্টো দিকে নগরবাসী বলছেন যে সিটি কর্পোরেশনের আরেকটু তৎপরতা বাড়াতে, না হলে কিন্তু আসছে ডেঙ্গু মৌসুমে তারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবে এবং যেহেতু এটি মরণঘাতী সেক্ষেত্রে কিন্তু তারা একটি ঝুঁকির কথা বলছেন। এই ছিল রায় সাহেব বাজার থেকে আমার কাছে সব শেষ। শাফিন। রাহাত, ধন্যবাদ আপনাকে। সহকর্মী রকিবুল রাহাত মিতু জানাচ্ছিলেন আমাদেরকে যে ডেঙ্গু আর আবাসস্থল ধ্বংসের জন্য, অর্থাৎ এডিসির আবাসস্থল ধ্বংসের জন্য সিটি কর্পোরেশন ইতিমধ্যে আসলে কাজ শুরু করেছে। এবার একটু অন্য প্রসঙ্গে যে আমাদের হাতে খবর রয়েছে যে চুয়াডাঙ্গাতে হঠাৎ করে হাসপাতালগুলো এবং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডায়রিয়া রোগীর পরিমাণ বেড়েছে। এরই মধ্যে কিন্তু একজন নারী মারা গেছে এবং যারা আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে শিশু এবং যারা বয়স্ক রয়েছেন তাদের সংখ্যাই বেশি। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মী অনিক চক্রবর্তী। অনেক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, জানতে চাচ্ছিলাম যে এ পর্যন্ত কতজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং এখন পর্যন্ত যে হঠাৎ করেই যে ডায়রিয়া রোগী বৃদ্ধি পেয়েছে এর কারণ হিসেবে কি বলছেন চিকিৎসকরা? আসলে মিতু, আসলে কোরবানি ঈদের পর থেকেই কিন্তু চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলার যে 3টি স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেই 3টি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন আসলে ডায়রিয়ার রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এসব ভর্তি হওয়া রোগীর মধ্যে কিন্তু শিশু সৃষ্টি হয়, যার ফলে ডায়রিয়ার রোগীর সংখ্যা কিন্তু প্রতিনিয়ত আসলে বাড়ছে। তো এই ভর্তি হওয়া রোগীর মধ্যে শিশুদের সংখ্যাও আসলে বেশি। পাশাপাশি গত 7 দিনের যদি হিসাব নেয়, গত 7 দিনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে 7 থেকে 800 রোগী চিকিৎসা নিয়েছেন। এছাড়া গত 24 ঘন্টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রায় 180 জন রোগী ভর্তি হয়েছে। এই যে হঠাৎ করে চিকিৎসকরা বলছে আসলে গরমের আসলে মূল কারণ, এছাড়া খাওয়া দাওয়ার আসলে সমস্যার কারণে কিন্তু আসলে এই ডায়রিয়ার সমস্যার কারণেই কিন্তু আসলে এই ডায়রিয়ার প্রকোপটা এখন দেখা দিচ্ছে। এছাড়া চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বেড সংখ্যা কিন্তু যে সেই বেড সংখ্যার তুলনায় প্রায় 5 গুণ রোগী এখন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হচ্ছে। চিকিৎসা নিতে যারা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে তারা বেড না পেয়ে মেঝেতেই আসলে চিকিৎসা নিচ্ছে। রোগীদের ও যারা অভিভাবক আছে তাদের সাথে আমার কথা হয়েছিল, তারা বেশ কিছু অভিযোগ করেছে। তারা বলছে যে হাসপাতাল থেকে যে পরিমাণ চিকিৎসা বা ওষুধ তাদের পাওয়ার কথা তারা সেটা পাচ্ছে না, যার কারণে বাইরে থেকে আসলে তাদেরকে ওষুধ সরঞ্জামটা আসলে কিনতে হচ্ছে। তো সবশেষ মিলেই কিন্তু আসলে ডায়রিয়ার অবস্থা চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলায় আসলে ভয়াবহ। এই ছিল। ধন্যবাদ অনেক। চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অনিক চক্রবর্তী এবং এরই সঙ্গে এখন দুপুরে নিয়ে নিচ্ছে আরও একটা বিরতি। কিছুক্ষণ পরে ফিরে আসছি, আবারও সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এখন দুপুর। রাজধানীর পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে হস্তশিল্প মেলা। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুন্নাফ রশিদ।
মুনাফা জানাবেন যে বঙ্গবন্ধু বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার তো বড় একটা জায়গা, বাণিজ্য মেলাও এখানে আয়োজিত হয়। হস্তশিল্প মেলার জন্য ঠিক কতগুলো স্টল বসেছে এবং কি ধরনের পণ্য প্রদর্শনী চলছে? শাফিন, মূলত আজকে এখানে হস্তশিল্প মেলার 5 দিনের জন্য শুরু হয়েছে এবং আজকে প্রথম দিন। এখানে সবগুলো স্টল প্যাভিলিয়ন এখনও পর্যন্ত আসেনি, কিছু কিছু প্যাভিলিয়ন আমরা দেখেছি এখনও ফাঁকা রয়েছে। সব মিলিয়ে 100টি প্রতিষ্ঠান তাদের স্টল, তাদের পণ্য, তাদের হাতের মাধ্যমে যেসব পণ্য তৈরি হয় সেসব পণ্য কিন্তু এখানে প্রদর্শন করছেন এবং বিক্রির জন্য নিয়ে আসছেন। এখানে যেসব স্টল এসেছে তাদের অধিকাংশই হচ্ছে যে হাতে নির্মিত যেসব পণ্য রয়েছে, বিশেষ করে বেতের তৈরি, পাটের তৈরি, তারপরে বিভিন্ন নকশি কাঁথা, হ্যাঁ, তারপরে যে সিরামিক্সের তৈরি হাতের কিছু ডিজাইনের কিছু জিনিসপত্র, সব মিলিয়ে আমরা দেখেছি এখানে পাটের এবং চামড়ার কিছু পণ্য এখানে রয়েছে। সবথেকে বেশি দেখেছি পাটের পণ্য এখানে সবথেকে বেশি রয়েছে। এবং ক্রেতা দর্শনার্থীদের কথা যদি বলি, খুব বেশি এখন পর্যন্ত, আজকে যেহেতু প্রথম দিন, কিছুক্ষণ আগে উদ্বোধন হয়েছে, বাণিজ্য প্রতিমন্ত্রী আসতে চেয়েছিলেন উদ্বোধন করতে, কিন্তু তিনি ব্যস্ত থেকে আসেননি, সচিব উদ্বোধন করেছেন। এখন পর্যন্ত ক্রেতাদের উপস্থিতি তেমন বেশি দেখছি না। তবে এখানকার যেসব বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে মূলত মেলাতে বিক্রির উদ্দেশ্য তাদের খুব বেশি না, তবে প্রচারটা বেশি দরকার এবং এই মেলার মাধ্যমে কিন্তু তাদের যে বড় বড় কোম্পানির সাথে বা বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে অর্ডারগুলো সেগুলো কিন্তু তারা পেয়ে থাকেন। এবং বাইরে রপ্তানির ক্ষেত্রে যে যতটা পিছিয়ে আছে এই হস্তশিল্পের যে পণ্যগুলো আছে সেই জায়গাটিতে সমাধানের জন্য তারা বিভিন্নভাবে এখান থেকে উদ্যোগ নিয়ে থাকেন। তারা এখন পর্যন্ত যেসব প্রতিষ্ঠান এখান থেকে বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে থাকেন, তারা কিন্তু তাদের যে দেশে পণ্য রপ্তানি করেন সেখানে হয়তোবা তাদের কোনো প্রতিনিধি আছেন বা তাদের কেউ থাকেন, সেখান থেকে এই বাংলাদেশ থেকে তারা প্রোডাক্টটা হাতে হাতে নিয়ে যান। অর্থাৎ তারা যখন বাংলাদেশ থেকে যাচ্ছেন তখন সেটা নিয়ে যাচ্ছেন এখান থেকে কিনে, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও তারা নিয়ে থাকেন। তো এই জায়গাটি সমাধানের ক্ষেত্রে তারা বলছেন যে এই জায়গাটি সমাধান করে সরাসরি যাতে রপ্তানি করা যায়, সেই জায়গাটিতে সরকারের সহযোগিতা চাচ্ছেন, নীতি সহায়তা চাচ্ছেন। কেননা এইখানে যেসব প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছেন তারা অধিকাংশ হচ্ছে এসএমই প্রতিষ্ঠান হওয়ার কারণে কিন্তু তাদের খুব বেশি বড় অর্ডার পান না, এবং তাদের অর্ডার পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে বা বিভিন্ন ধরনের সমস্যা থাকে। সেই সমস্যাগুলো সমাধানের জন্য তারা কিন্তু সরকারের সহায়তা চাচ্ছেন। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, হস্তশিল্পের যে বৈশ্বিক বাজার আছে সেখানে কিন্তু বাংলাদেশের অবস্থান মাত্র, বাংলাদেশের অংশগ্রহণ মাত্র 1.34% এরকম, এবং সব মিলিয়ে বছরে $45 মিলিয়ন পণ্য কিন্তু রপ্তানি হচ্ছে এই হস্তশিল্পের যেসব প্রোডাক্ট রয়েছে সেসব প্রোডাক্ট। এবং এই বাজারে, বিশ্ববাজারে কিন্তু সব থেকে বেশি এগিয়ে রয়েছে চীন। তারা কিন্তু প্রায় অর্ধেক, 50%-এরও বেশি বাজার তাদের দখলে। এরপরে ভিয়েতনাম রয়েছে 11%-এর মতো। মুনাফ, আপনাকে ধন্যবাদ। সহকর্মী মুনাফ রশিদ রাজধানীর পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন হস্তশিল্প মেলার বিস্তারিত খবর। এ ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।